আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে। একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পেয়েছে, 9 মাস হয় নাই, 9 মাস হয় নাই। আর এরা বলতেছে 1400 কই মারা গেছে, আমাদের চোখের সামনে মারা গেল, কি ভয়ানক রক্তপাত হইল। আর এ বলে 1400 কই মারা গেছে। কে কইছে? এই দুইজন এই প্রশ্ন করছে, ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার। আপনাদের 1400 মানুষ মৃত, অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেদরিক বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. Bhai, please do some research. I'm talking about UN report. আমাদের যে Please do your own research. Check. Man, please do your own research. Yeah. আপনি বললেন যে well informed question with you, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াস তুই কইছে জুলাই মাসে 1400 শহীদের কথা আপনি কইলেন কেন? এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন? আদালত তো এখনো রায় দেয়নি। আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি? আসেন এই বিষয়টা বুঝে দেখি। বিচারের আগে খুনি বলা যাবে না, এটা অতি ভুল ধারণা। বিচারে খুনি বলা যাবে না, এটা ঠিক না। খুনের মামলা যখন হয়, মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয়। কাউকে খুনি বইলা আপনি স্রেফ বাদী পক্ষ হইলেন, তার বেশি কিছু না। খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে, বিচারের কথা আসে। বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে, আপিল করতে পারে, বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, ইনসাফের কথা বলতে পারে। প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে, করতেও পারে। কিন্তু সরকার কি পারে? পারে। রাষ্ট্রের মুখ হিসাবে পারে। সরকার হইতেছে রাষ্ট্রের মুখ, কারণ রাষ্ট্র বাদী হইতে পারে, খুনের মামলা দিতে পারে, ট্রাইব্যুনাল তো তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত। রাষ্ট্রের একটা অংশ সরকার, আদালতও আর একটা অংশ। আদালত সরকারের অধীন না, বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস। রাষ্ট্র বাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে। তাই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে, আদালত যেটা বিচার করবে, জাজমেন্ট দেবে। ফারুকি হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হয়েছে। শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই, রাষ্ট্রবাদী হবে, কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা। আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার, এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন। তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করলেন, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি, আর বলছি যে মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দীর্ঘায়িত করবো? আচ্ছা, জাতীয় ঐক্যের পাঠ হাসিনা নাকি? হাসিনার দল কি জাতীয় ঐক্যের অংশ? না। ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না, ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় না, দুনিয়া কোথাও দেওয়া হয় নাই, আমরাও দেব না। ফ্যাসিস্টরা আমাদের স্পেস দেবে, ওদের স্পেস দেবে। সকাল সন্ধ্যা বাস ঢুকামো, বাস খাড়া কইরা 2 বার। তো এটা আমার তো অশ্লীল জবাব। আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই। ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে। এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে, নতুন করে বলা লাগতেছে, এটাই আশ্চর্যের কথা। ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে। এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই সমস্ত ব্যবহার কইরা ক্ষমতা ওঠে, তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে দেয়। হিটলার মুসলিনী দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতা এসেছিল, তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। তাই ফ্যাসিস্ট মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। কার্ল পপারের একটা লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে, ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্র ধ্বংস করা, তাদের বাক স্বাধীনতার অধিকার নাই। সহনশীলতার একটা সীমা থাকতে হয়। কার্ল পপার বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে। অসহিষ্ণু মতাদর্শকে বরদাস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে। উনি ইংরেজিতে কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স। ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? কার্ল পপার আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে। ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। উনি ইংরেজিতে কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট, if we are not prepared to defend a tolerant society against the onslaught of the intolerant, then the tolerant will be destroyed and the tolerance with them. তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে সহিষ্ণুতাকেই শেষ করবে। তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ। ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া।
এটা তো আমরা করবো না। এই সাংবাদিকদের কিছু বলবো না, কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে, তারপরে অ্যাসাইলাম মারবি। তো তাই এগুলো মালিক পক্ষরে ধরা লাগবে। যেমন ধরেন এটিএন মাহফুজ, ওরে সাগরণী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেন, সাইজ হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। এখন পুলিশের কবি দাদা হামরে না পছন্দ করে না, তাই বলে শাস্তি দিবেন। ওই আশা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি। ওরে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন, এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল খোলেন। টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবেন। 90% কেসে আপনি পাবেনই খুঁজলে, শিওর থাকেন। কিন্তু করতেছেন কি? ধরতেছেন ইরেজ জাকের, যে ইরেজ জাকের জুলাই বিপ্লবে পথে নামিছে, তার পিছে লাগিয়েছেন। যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন। বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল? হাসিনা না পালাইলে ইরেশের এশিয়াটিক বন্ধ করে দিত, ইরেশকে জেলে করতো, আর তার নামে হত্যা মামলা দিলেন। যেই সমস্ত সংস্কৃতি কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে, তাদের কাউকে ডিস্টার্ব দিবেন না, ওরা আমাদের ভাই। এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন, এখন রিকোয়েস্ট করলাম। কিন্তু আমি যদি টের পাই কোন দূরভিসন্ধি দিয়ে আছে এর পিছনে, তাহলে করে খায়া ফেলবো তারে। আপনি এশিয়াটিকের বিরুদ্ধে তদন্ত করেন, এমনকি দেশের বিরুদ্ধে তদন্ত করেন, কোনো অসুবিধা নাই। অপরাধ হয়ে পাইলে বিচার করেন, কেউ বাধা দিবে না। কিন্তু ধরতক্তা মার পেরেক করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন, এটা মানা হবে না। ভুয়া মামলা দেবেন, মানা হবে না। আসাদুজ্জামান নূর এশিয়াটিকের কেউ না। এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না, তার কোনো শেয়ারও নাই এখন এশিয়াটিকে। কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে। এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবেন আসেন এটা একটু আলাপ করেন। এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন। শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সওয়ার না হইলে, ফ্যাসিজমের পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে। তো এখন কইতে পারেন যে তাকে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে? কারণটা হইতেছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না, তারা চিন্তার গ্রাহক। তাদেরকে হিরো পর্দায় দেখেন, কিন্তু আসলে তো তারা হিরো না। সমাজের মিডিয়ায় যে ডমিনেন্ট চিন্তা, সেই চিন্তার তদারকির মধ্যে আর্ট কালচার করে তারা। এখন পুরো হাসিনার আমলে যেহেতু মিডিয়ার ন্যারেটিভ পুরোটাই হাসিনা বাক্সারের দখলে ছিল, তাই আর্টিস্টরা, শিল্পীরা বাই ডিফল্ট এইসব চিন্তা খাইছে। মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে, সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে। এটা আলবৎ ভুল, কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে। আমি আপনি এখানে বলিউডের ইয়ে দেখেন, অমিতাভ বচ্চন, সে কি? সে তো কংগ্রেসের এমপি ছিল, তাই না? সে রাজীব গান্ধীর বন্ধু জিগরি দোস্ত ছিল, সে বিজেপি হয়ে গেছে। এই যে অক্ষয়, অজয়, অনুপম খের, এরা বিজেপির খপ্পরে পড়ছে, এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে। মিঠুন চক্রবর্তী, ও তো নকশাল ছিল, জানেন তো, পার কমিউনিস্ট ছিল, পেলে গেছিল বোম্বে। ও মিঠুন চক্রবর্তীকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি, সেই থেকে ওইটা তৃণমূল হইল, এখন পার বিজেপি হয়েছে। ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভের মামলা। সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না। আমাদের মন খারাপ হবে এতে, কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত, নায়ক ভেবে অভ্যস্ত। তারা পর্দায় ঢিসুম 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 করে, এরে ওরে ফেলা, এরে ওরে মারে, প্রচুর বিপ্লবী কথাবার্তা বলে, কিন্তু তাদের নায়ক না রে ভাই। তাদেরকে নায়ক বানানো হয়, তাদের পর্দার চিত্র। আসল মানুষ তো এটা না, আসল মানুষ তো আবু সাইদের মতো নায়ক। ওরাই মাথায় রেখে চিন্তায় দুর্বল, এটা মনে রাখতে হবে সবসময়। ওইদিকে ওদের তো কাম করে খাইতে হয়, এটাই তাদের পেশা। এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয়, তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে, তখন তাদের খাইয়া পয়রা বাঁচতে হলে ফ্যাসিজমের আর্ট কালচার করে ভাড়া কাটতে হবে। তো উপায় থাকে না, তো বাস্তবমুখী হইতে হবে তোরে ভাই। আক্কেল দিয়ে চিন্তা করতে হবে, তো হৃদয় দিয়ে চিন্তা করতে হবে। তো এইরকম শিল্পীদের মতো অ্যাটফার্ম একই সিচুয়েশনে থাকে। তাই আমাদের বিচার করতে হবে অ্যাক্টিভলি কি কি করছে তারা। কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র। ডমিনেন্ট ন্যারেটিভ আমরা পাল্টাই, তখন ওরাও এই ডমিনেন্ট ন্যারেটিভের ভাড়াটে হবে। আপনি আলী জাকের, সারা জাকের, আসাদুজ্জামান নূর পছন্দ করলে ইরেশ ডিফারেন্ট। তার কারণ ইরেশ অনেক বেশি বাংলাদেশি। কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইট, ইরেশ আমাদের পক্ষে। ও ঢাকাইয়া, ওর বাপ মা ইভেন আসাদুজ্জামান নূরের চাইতে অন্য লাইনে। ইরেশ জাকের শাওন না। আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে পারতে হবে। এইবার আসেন ফাইনাল আলাপে, যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে। সেটা কি? আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা, এটা হাসিনা বলতেছে, গোলাম মাওলা রনি বলতেছে, নবনীতা বলতেছে, পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে। শুনেন হাসিনা কি বলে। তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কারো পরগাছা না, আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি, ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে, এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। খুনি ইউনূসের বিচার করতে হবে। আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, তার বিচার একদিন ইনশাল্লাহ হবে।
এই পুলিশ হত্যার মামলার বিষয়টাকে পাত্তা দিতে হবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে, হালকাভাবে উড়াই দিলে চলবে না। কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে, এটা ফয়সালা করাটা খুব জরুরি। আর ফয়সালা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাসের মুখোমুখি আসবে সরাসরি। এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা? চেনে এদেরকে? এরা হইল 5 থেকে 8 আগস্টের 72 ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট, এলিট সেটেলমেন্ট হইল এরা। এদের নাম হইতেছে ডিপ স্টেট, ছদ্মবেশী ব্যুরোক্রেট, সাংস্কৃতিক গডফাদার, মিডিয়া ব্যবসায়ী, হাসিনার অলিগার, আর্মি। কিন্তু কেন তারা ভয় পায় এই ফয়সালাকে? এই ফয়সালা মানে হইল মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে, বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে, ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে। আরো আছে, পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা, যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায়। জুলাই বিপ্লবের বিপরীতে 15 আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায়, সবাইকে ম্যানিপুলেট করা যায়, জীবনভর ব্ল্যাকমেইল করা যায়। ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদ কার? বিপদ কার? বিপদ হবে জুলাই বিপ্লবীদের, আপনার আমার। বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে। কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে? কতদিন আর রক্ষা করা সম্ভব? এখনই এই ফয়সালা চাই, একেবারে আইনের পথে। কিভাবে আসেন সেটা বুঝে দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে। কিভাবে করবে? আইন মন্ত্রণালয় দেখবে, সরকার দেখবে। তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে। এর কারণ খুব পরিষ্কার, হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল, রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল। আমরা সেই জন্যই 71-এ বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল, তাই না? পাকিস্তানি বাহিনীকে আন্তর্জাতিক স্বাধীনতা ঘোষণা করছে 1971-এর 25শে মার্চ। তাই 25শে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার। তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল। জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে, আত্মরক্ষার যুদ্ধ করছে, বেঁচে থাকার যুদ্ধ করছে। জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে। এদের পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই। তারা ছিল দখলদার বাহিনীর অংশ। এখন প্রশ্ন হচ্ছে, আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে? 2024 সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে। 14 এবং 18 সালের নির্বাচন অবৈধ, কিন্তু এখন শুধু 24 বাতিলই যথেষ্ট। এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। এই কাজ কঠিন না, কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল করতেছে। একটা বানাইতে হবে না, একটা বাড়াইতে হবে না, জাতিসংঘের রিপোর্ট আছে। আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায়, আজ যারা আজও বলে আদালতের রায় ছাড়া খুনি বলা যাবে না, তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে। তাদের জবাব খুব সোজা, শহীদের রক্ত আমাদের পায়ের নিচে, খুনের গন্ধ বাতাসে, বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে। বিচার আসবে পরে, কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে, আইন পরে, জীবন আগে, শাসন পরে, মুক্তি আগে। আজ যারা সাংবাদিকতার মুখোশ পইরা ফ্যাসিবাদকে বাঁচানোর শখ করতেছে, জাতীয় ঐক্যের নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায়, তাদের বলি খতম করে দেব, একেবারে বাকশালের দলবল গুড়াই দেব। এই ফ্যাসিস্টদের কোনো জায়গা নাই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না, এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই। এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই। আজ যারা পুলিশ হত্যার বুলিয়া ওড়ায়, যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাঁদে, তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার, হাসিনার বাহিনী ছিল মাফিয়া, এরা ছিল জনগণের শত্রু। জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না, জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না। পুলিশ হত্যা না, এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ। এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ। ফ্যাসিস্টকে স্পেস দেওয়া মানে নিজের কবর খোঁড়া। আমরা সেই কবর খুঁড়বো না, নিজের কবর নিজে খুঁড়বো না। আমরা লড়বো, আমরা জিতবো। এলাহি ভরসা, রক্তে আগুন, আকাশে শপথ। বাংলাদেশ বাঁচবে, বিপ্লব বাঁচবে, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।